নমস্কার, আমি মধু। আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ মধুর গল্পের আসরে। আপনাদের আজকে একটা নতুন গল্প শোনাবো। একটু অন্য স্বাদের গল্পটা। আমাদের জাগতিক সংসারে এমন অনেক কিছুই আছে, অনেক সময় ঘটে যায়, যার যুক্তিসঙ্গত কারণ সবসময় আমরা হয়তো খুঁজে পাই না। এটা আপনারাও মানেন সবাই। আমরা আমাদের সামনে যে জগৎটাকে দেখি, চিনি, খুব পরিচিত যে জগৎটা আমাদের চোখের সামনে যতটুকু দেখতে পাই, সেটুকুই কিন্তু শেষ কথা নয়। তার বাইরেও এমন অনেক অনেক ঘটনা, অনেক উপলব্ধি অনেকে করে থাকে, যার ব্যাখ্যা এখনও পর্যন্ত সায়েন্সও দিতে পারেনি। তা আজকে আমার গল্পটা অনেকটা সেই রকমই একটা অবিশ্বাস্য ঘটনার বর্ণনা দেওয়া রয়েছে। আপনারা একটা কথা বলুন আমাকে, আপনারা ভূতে বিশ্বাস করেন? যারা করেন না তাদের কথা আমি বলছি না, যারা করেন তাদের তাদের উদ্দেশ্যেই আমি বলছি। আমি কিন্তু ভূতে বিশ্বাস করি, জানেন তো। কারণটাও বলে দিচ্ছি। কারণ ভগবানকেও আমরা দেখতে পাই না, ভূতকেও আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান, আমার মনে হয় ভগবান যখন আছেন তখন ভূত আছে। জানি না আমার সাথে আপনারা একমত হবেন কি না। তবে যাই হোক, গল্পটা তাহলে এবার শুনুন। আমি শুরু করছি, আর ভূমিকা বাড়াবো না। এবার গল্পটা শুরু করছি। ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের কমেন্ট শুনতে যেমন আমার ভালো লাগবে, সেরকম আপনারা সাবস্ক্রাইব করলে আমার এই গল্পের আসর আরও জমে উঠবে, বড় হবে চ্যানেলটা। আপনাদের এই সহযোগিতাটুকু আমি প্রার্থনা করি। তাহলে চলুন গল্প শুরু করি। আজকের গল্প আলী চাচা। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে এই আলী চাচা থাকতো। এই মানুষটার পরিচয় আগে আমি দিইনি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই মানুষটা ভীষণ উদার টাইপের ছিল, পরোপকারী তো বটেই, এবং পরিশ্রমী লোক ছিল। আলী চাচার একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে আলী চাচা চা বানাতো, আর তার সঙ্গে পারিপার্শ্বিক আরও তার কাছে যে খদ্দেররা আসতো, তার পাশাপাশি সে ওই কখনো চাউমিন, কখনো ডিমের অমলেট, এইসবগুলো করার ব্যবস্থা রেখেছিল। তো সেখানেই গ্রামের বেশিরভাগ লোক ভিড় করতো চা খাওয়ার জন্য। কারণ আরও দোকান ছিল দু একটা, কিন্তু আলী চাচার হাতের কামালই আলাদা, আলী চাচার হাতের চায়ের মজাই আলাদা। আলী চাচা খুব ভালো চা করতে পারতো। চা খেয়ে দিনটা শুরু করলে দিনটা খুব দারুণ দারুণ কাটতো সবার। তো ভিড় বেশি থাকতো কিন্তু আলী চাচার দোকানে। গ্রামের বেশিরভাগ মানুষই সবসময় আলী চাচার দোকানেই চা খেতে যেত। আর সেই চায়ের আসরে যোগ দিত বিকাশ আর নান্টু, ওই গ্রামেরই দুটো ছেলে। দুজনেই কলেজে পড়তো, আর দুজনই রোজই ওই আলী চাচার দোকানে তাদের যাওয়া চাই। কারণ আলী চাচা তাদের একটু বেশি স্নেহ করতেন, আলাদাভাবে একটু বেশি ভালোবাসতেন। কারণ তারা পড়াশোনা করে, আর বাচ্চা সব ছেলে। তো ওরা কোচিং থেকে রাত্রেবেলা কলেজ করে কোচিংয়ে যেত। কোচিং থেকে ফেরার পথে রাতে আলী চাচার, সন্ধে হোক রাত হোক, আলী চাচার দোকানে একবার প্রত্যেক দিন গিয়ে আলী চাচার সঙ্গে গল্প করে, আলী চাচার ওখানে চা খেয়ে তারপরে বাড়ি ফিরত। তো আর লোকটার হাতে জাদু ছিল সত্যি। কারণ বিকাশ আর নান্টুর আলী চাচার দোকানে দিনের শেষে একবার চা যদি না খেত, তাহলে কিন্তু দুইজনেরই
কাটতো দিনটা যেন ভালো গেল না এরকম মনে হতো। কারণ দুজনেই আলী চাচার খুব স্নেহের কাছের পাত্র ছিল, এবং আলী চাচার রোজকার দিনের নিত্যদিনের যা হতো, যা ঘটনা ঘটতো, যা সব আলোচনা এবং নিজের সুখ দুঃখের সমস্ত কথা ওই বিকাশ আর নান্টুর সঙ্গেই করতো। এমনও অনেক সময় হতো যে ওদের কাছে পয়সা যদি না থাকতো, চায়ের পয়সা দেওয়ার বা ডিমের অমলেটের পয়সা দেওয়ার, যদি কাছে পয়সা না থাকতো পকেটে, ওরা বলতো, আলী চাচা আজকে আর তোমার দোকানে চা খাবো না। আলী চাচা বলতো, কেন রে, চা খাবি না কেন? বলতো, আজকে পয়সা নেই, তুমি আজকে আর চা করো না। তো আলী চাচা হা হা করে হেসে উঠে বলতো, আরে পয়সাটাই কি সব? পয়সা নেই তো কী হয়েছে, তুই কালকে দিয়ে দিস তোরা, বা পরে দিয়ে দিস, এখন চা খেয়ে যা, আমার দোকানে এসেছিস যখন, চা তোদের খেতেই হবে। এই বলে জোর করে তাদের চা, ডিমের অমলেট এইসব খাইয়ে দিত। আলী চাচার চায়ের দোকানে চা খেতে খেতে চাচার সাথে নিত্য নতুন রোজই আড্ডা বসতো তাদের দুজনে। আচ্ছা, এই আলী চাচার দোকানে একটা লোক আসতো। লোকটার নাম ছিল ভাস্কর চৌধুরী। তো সেই লোকটা বাড়িতে তার খাওয়া দাওয়া করতো না, কারণ তার যে স্ত্রী ছিল সে ভালো রান্না করতে পারতো না। তাই আলী চাচার দোকানে এসে প্রত্যেক দিন তার আবদার থাকতো, আজ চাউ করে দাও, এবং চাউয়ের মধ্যে আজ বাদাম দাও, চিনে বাদাম, কাল শশা দাও। এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু আবদার করতো আলী চাচাকে। আলী চাচা ওই চা করে দেওয়ার পাশাপাশি তার আবদার মেটানোর চেষ্টা করতে বললে ভুল হবে, করেই দিত। কারণ লোকটা তো বাড়িতে খায় না, সেটা আলী চাচা খুব ভালো করে জানে, ওর দোকানে এসেই খাওয়া দাওয়া করে। তো আলী চাচা যতই খদ্দের থাক, যতই চাপ থাক কাজের, আলী চাচা কিন্তু করে দিত। আর সবাই, ছোট থেকে বড় সবাই আলী চাচাকে আলী চাচাই বলে ডাকতো। সেই জন্য ওই বিকাশ আর নান্টু এবং আরও সবাই যারা গ্রামের ছিল সবাই তাকে আলী চাচাই বলতো। আলী চাচা কিন্তু জাতে মুসলিম ছিল, কিন্তু তার উদার আচরণ সবার সাথে এবং তার ওই পরোপকারী মনোভাব, এটা কিন্তু সবার মন জয় করে নিয়েছিল। কেউ কিন্তু মুসলিম বলে তাকে অবহেলা করতো না, কারণ আলী চাচা মানুষটাই খুব ভালো ছিল, খুব ভালো। আলী চাচার নিজের বলতে কেউ ছিল না, শুধু বৃদ্ধ এক মা ছিল, সে বাড়িতে থাকতো। আর আলী চাচা সারাদিন ওই দোকানেই পড়ে থাকতো। সকাল 7টায় দোকান খুলতো, দুপুরে একটু সময় দোকান বন্ধ করে খেতে যেত, আবার ফিরে এসে দোকান খুলে বসতো। প্রায় ওই রাত 9টা, 9:30 পর্যন্ত তার দোকান খোলা থাকতো। তো এইভাবেই চলছিল রোজকার দিন। এই সময় আর আলী চাচার একটা বিশেষ গুণ ছিল, সব সময় মুখে তার হাসি লেগে থাকতো। কোনো সময় ওই লোকটাকে কেউ গোমরা মুখে দেখেনি, বা দুশ্চিন্তাগ্রস্ত বা চুপ করে বসে রয়েছে এইরকম দেখেনি। ওই নিজের কাজ করতো আর সবার সাথে হাসি মুখে কথা বলতো। এটাই ছিল আলী চাচার পরিচয়। তো একদিন কী হলো, ওই আলী চাচার মা মারা গেল, আর সেই থেকে আলী চাচা বাড়িতে আর যেত না, কারণ বাড়িতে তো আর কেউ নেই, বাড়িতে তার মন বসে না। সে কী করতো, করেছিল ওই চায়ের দোকানেই একটা ছোট গুমটি মতন ঘর নিজের বানিয়ে নিয়েছিল ছোট করে। তো সেখানেই আলী চাচা, মাটির ঘর যদিও, টিনের ছাউনি দেওয়া, সেখানে ওই দোকানপাট যা কাজকর্ম করতো, তারপরে ওই দোকানেই ঘর বানিয়ে ওখানেই থাকতো, ওখানেই খাওয়া দাওয়া শোয়া ওখানেই করতো। সবাই জিজ্ঞাসা করতো, কী গো আলী চাচা, তুমি বাড়ি যাও না কেন? তো বলতো, বাড়িতে ভালো লাগে না রে, বাড়িতে তো কেউ নেই, শুধু বৃদ্ধ এক মা ছিল, সেও মারা গেল, আর কি করব বল, পিছুটান তো কিছু নেই। তো সবাই বলে,
মজা করে, বিশেষ করে বিকাশ আর নান্টু মজা করে আলি চাচার সাথে, তুমি বিয়ে করনি কেন? তুমি বিয়ে করনি কেন বলো তো? বিয়ে করলে তো আজ তোমার সংসার থাকতো, ছেলেপিলে থাকতো। তো বিয়ে তাহলে তোমার ভরা সংসার থাকতো, তাহলে তোমার বাড়ি যেতে আর অসুবিধা হতো না। কি এই ছোট্ট একটা চায়ের দোকানের মধ্যে ঘর বানিয়েছো, এখানে থাকো, তোমার ভালো লাগে থাকতে? আলি চাচা কিন্তু বলতো একগাল হেসে, হ্যাঁ আমার বেশ লাগে এই সব সারাদিন তোমরা আসো, সবাই আসে, সবার সঙ্গে গল্প হয়, কত কথা হয়, সারা দিনটা আমার বেশ ভালোই কেটে যায়, বুঝলে? তো আমার কোনো অসুবিধা হয় না, একা মানুষ তো। আর বিয়ে শাদি ওইসব আর কে করবে? এত বয়স হয়ে গেল, এখন আর ওইসব দিকে ওই পালা চুকে গিয়েছে। ও আর আমার আর ওইসবের মন নেই। এইসব কথাবার্তা হতো আলি চাচার সাথে। তো একদিন খুব বৃষ্টি নামে, এত বৃষ্টি যে বৃষ্টি আর বন্ধ হয় না, 2 দিন ধরে টানা বৃষ্টি চলছে। তো সব জায়গায় জলময় হয়ে গিয়েছে, রাস্তাঘাট, পুকুর, খাল, বিল সব জল ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু আলি চাচার দোকান বন্ধ যায় না। আলি চাচার দোকান রোজ খোলা হয় সকালবেলা, আবার রাতে তার ঝাঁপ বন্ধ হয়। আলি চাচার কামাই নেই, আর দোকানে খদ্দেরেরও অভাব হয় না। সবাই বৃষ্টির দিনে একটু চা হলে গরম গরম ভালোই হয়। আলি চাচার দোকানের ভিড়ও কমে না। তো বিকাশ আর নান্টু একদিন মজা করে বলেছিল আলি চাচাকে, আলি চাচা তুমি তো একা মানুষ, এই সারাদিন এখানে যা রোজগার করো তোমার বেশ ভালোই চলে যায় দিন, বলো? তা পয়সা করে কিছু জমিয়ে রেখেছো? কি করবে অত পয়সা, কার জন্য রাখছো? তো হেসে বলেছিল আলি চাচা, আরে কার জন্য আর রাখবো, আল্লাহ চাইলে কারোর না কারোর কাজে লেগে যাবে। বলছে, ও তুমি অন্যের কাজে লাগার জন্য সারাদিন পরিশ্রম করো? বলে, না না, আরে বাবা তোমরা বোঝো না, সারাদিন বসে বসে খেলে হবে? কাজ তো কিছু করতেই হবে, বলো? আল্লাহ চায় আমি এইটুকু করেই জীবনযাপন করি, তাই আমি এই কাজই করি। আমি তো আর তোমাদের মতো লেখাপড়া জানি নে, তাহলে আমি অফিসে চাকরি করতুম। এই বলে সবাই আলি চাচার সঙ্গে মজা করে। আলি চাচার সঙ্গে গল্প করতে তাদের সত্যিই খুব ভালো লাগতো। তো একদিন ওই বৃষ্টি প্রচুর হচ্ছে, তো আলি চাচার পাশেই একটা দোকান ছিল। সেই দোকানে একটা আলুর ব্যবসায়ী ছিল, আলু বিক্রি করতো আর সবজি বিক্রি করতো। তো তার দোকানটা ভালো চলছিল না কয়েকদিন ধরে, কিন্তু সে তখন ঠিক করে আলুর দোকান বন্ধ, আলু আর সবজির দোকান এসব না করে চলছে না। তো এক কাজ করি, বাজার তো অনেক দূরে, সে প্রচুর মাইল হেঁটে যেতে হয়, তারপরে লোক বাজারে গিয়ে হয়তো মাছ মাংস এইসব কিনতে পারে। তো এক কাজ করি, আমরা মাছের দোকান দিই। তো পয়সা করি সব জোগাড় যন্ত্র করে রেখেছে, দোকানেই রেখে বাড়ি চলে গেছে, যে ওই টাকা দিয়ে ভোরবেলায় বেরোবে, ভোরবেলায় গিয়ে মাছ কিনে নিয়ে আসবে, মাছ বেচবে, তাহলে গ্রামের লোকেরও সুবিধা হবে আর ওরও বিক্রিটা একটু বেশি হবে। কিন্তু পরদিন সকালবেলা এসে যখন দোকান খুলে দেখছে একটা টাকাও সেখানে আর নেই। আগেকার দিনে লোকেরা ভীষণ সহজ সরল ছিল, তো ওই আজকালকার মতন ওই লকারে চাবি দিয়ে জিনিসপত্র রাখা ওগুলো কিন্তু তখনকার দিনে ছিল না। তো সেক্ষেত্রে টাকাটা দোকানেই ছিল, আর চোর এসে রাত্রে কোনোভাবে টাকাটা চুরি করে নিয়ে চলে যায়। তো তার তো মাথায় হাত, যে এখন কি হবে, খুব কান্নাকাটি করছে, কারণ ছেলে পেলে নিয়ে সংসার, এখন কি করে চলবে, যা পুঁজি ছিল, যতটুকু সম্বল ছিল সবটুকুই চলে গিয়েছে। তো এখন কি করবে, সে খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি জুড়ে দিয়েছে, তার স্ত্রী এবং সে দুজনে মিলে, বাচ্চারাও রয়েছে, সব লোকজন জড়ো হয়ে গেছে।
বা আশেপাশে সব লোকজন জড়ো হয়ে গেছে। সবাই বলছে হ্যাঁ সত্যি এটা খুব খারাপ হলো, ওর তো অবস্থাটা ভালো নয়, এমনিতেই ভালো চলছিল না, তারপরে দেখো এই রকম একটা বিপদ ঘটে গেল, এখন কি হবে। তো এই সময় আলী চাচাও ঘটনাটা জানতে পারে, কারণ পাশেই ছিল দোকানটা। ঘটনাটা জেনে আলী চাচা সঙ্গে, অতগুলো লোক ছিল, গ্রামের সমস্ত বেশিরভাগ লোক ওখানে জড়ো হয়ে গেছে তাদের কান্নাকাটি দেখে, কিন্তু কেউ বলল না। কোনো দোকানদার বলুন, কোনো লোক বলুন, ওখানে অনেক অবস্থাপন্ন লোকও দাঁড়িয়েছিল, কিন্তু কেউ ওকে সাহায্য করার কথা একবারও বলল না, ভাবলও না যে হ্যাঁ ওকে এখন সাহায্য করা দরকার আমাদের। কিন্তু আলী চাচা এমন একটা মানুষ, সঙ্গে সঙ্গে দোকানের ভেতরে গিয়ে 5,000 টাকা, এখনকার দিনে 5,000 টাকা কিছুই না, হাতের ময়লা, কিন্তু সেই সময় যখনকার কথা আমি বলছি, বহু দিন আগের কথা বলছি, সেই সময় কিন্তু 5,000 টাকার অনেক মূল্য ছিল, প্রচুর। তো সেই 5,000 টাকা নিয়ে সঙ্গে সঙ্গে দোকান থেকে বাইরে বেরিয়ে এসে ওই লোকের হাতে দেয় এবং বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, তুমি অত চিন্তা করছো কেন? নাও এই টাকাটা ধরো দেখি, এই টাকাটা নিয়ে তুমি মাছ কিনে আনো, যাও আবার নতুন করে ব্যবসা শুরু করো, নতুন করে বাঁচো, বুঝলে? যেটা গেছে সেটা তো গেছেই, সে তো আর কাঁদলেও তুমি ফিরে পাবে না, তাহলে আর কপাল চাপড়িয়ে লাভ নেই। যাও যাও, এক্ষুনি যাও, গিয়ে এই টাকা দিয়ে মাছ কিনে আনো, কিনে এনে তুমি মাছের ব্যবসা করো দেখি, দেখো খুব ভালো হবে, আমি বলছি। আল্লাহ আল্লাহ সবাইকে দয়া করে, আল্লাহ সবার উপর মেহেরবান হয়। এই কথা বলে আলী চাচা কিন্তু 5,000 টাকা ওই লোকটার হাতে গুজে দিয়েছিল। ওখানে প্রচুর মানুষ ছিল, কেউ কিন্তু একবারও ভাবেও নি এই কথাটা যে তাকে সাহায্য করার কথা। আলী চাচা সবার আগে গিয়ে সাহায্য করেছিল। আলী চাচা সাহায্য তো করেছিল, কিন্তু মানুষ তো, মানুষের মন বোঝা বড় দায়, জানেন তো। আশপাশের লোকজন সব বলা শুরু করলো আলী চাচা এত টাকা কোথায় পেল, আলী চাচা যে কত বড় উপকার করলো ওই লোকটার, সেইটা না বলে তারা বলা বলি শুরু করলো আলী চাচা ওই টাকা কোথায় পেল। আর আলী চাচাই লোক লাগিয়ে ওর দোকান থেকে চুরি করায়নি তো টাকাটা, এখন দেখছে ধরা পড়ে যাবে, সেই ভয়ে হয়তো টাকাটা দিয়ে দিয়েছে, নাহলে এত টাকা ও কোথায় পেল, এইসব বলা বলি শুরু করলো। মানুষ ভালোটাকে ভালো বলতে অনেক সময় নেয়, কিন্তু কুৎসা রটাতে, খারাপ বলতে 1 মিনিটও সময় নেয় না। তাতে আলী চাচার কিছু যায় আসে না। আলী চাচার ধর্ম পালন করেছে, আলী চাচার যেরকম মনে হয়েছে, আলী চাচা যেরকম স্বভাবের মানুষ, আলী চাচা সেই স্বভাব অনুযায়ী কাজ করেছে। এইসব কথাবার্তায় আলী চাচা কান দেয় না, বলে এইসব কথায় কান দিলে বাঁচাটাই তো মুশকিল হয়ে যাবে, তাই আমি ওইসব কথায় কান দিই না। এই একটা ঘটনা বললাম আপনাদের। আরও একটা ঘটনা শুনুন। এর বেশ কিছুদিন পরে দোকানে দুপুরবেলায় যখন ফাঁকাই ছিল, একটা দম্পতি, মানে স্বামী স্ত্রী দুজনে এসে তাদের ছোট্ট একটা বাচ্চা ছেলে, 5-6 বছরের একটা বাচ্চা ছেলেকে নিয়ে, বাচ্চাটাকে দেখেই মনে হচ্ছে বাচ্চাটা অসুস্থ, নিয়ে 3 জনে মিলে আলী চাচার দোকানে এসে বসে এবং বলে চা দিতে। তো আলী চাচা চা বিস্কুট তাদের দেয়, আর দেখছে ওই মানে ওই মহিলা সমানে কাঁদছে, বাচ্চাটাকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে। তো এটা দেখে আলী চাচার তো উদার মন, আলী চাচার যেন স্বভাব, আলী চাচা জিজ্ঞাসা করেছে তুমি কাঁদছো কেন, কী হয়েছে মা? এই কথা শুনে ভদ্রমহিলা আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। তো বলে আমাকে বলো না, আমি যদি কিছু সাহায্য করতে পারি আমার সাধ্য মতো, আমাকে বলো কী হয়েছে। বলছে আপনি কিছু করতে পারবেন না, কারণ
আমাদের বিপদটা না খুব বড়, কি এগিয়ে আসার ভরসা করার সাহস কেউ পাবে না। আপনি তো শুধু এই চায়ের দোকানটুকুই চালান, আপনি আমাদের সাহায্য করতে পারবেন না, কেউই করতে পারবে না। কারণ আমরা, প্রথম কথা হলো আমরা গরিব মানুষ, সেই জন্য। বলছে কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? তখন লোকটা বলে, আমার ছেলের খুব অসুখ করেছে, আর এমন অসুখ করেছে যে সেই অপারেশন করতে হবে, তার জন্য 10,000 টাকা লাগবে। তো আমাদের কাছে তো অত টাকা নেই, তো সেই জন্যই ওর মা কাঁদছে। ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না, বুঝলেন। এই কথা শুনে আলী চাচা বলে, একটু ভেবে বলে, আপনারা কি হাসপাতাল থেকে আসছেন? যখন বললো হ্যাঁ, আমরা হাসপাতালে ডাক্তার দেখিয়েই ফিরছি, এই পাশের গ্রামেই আমাদের ঘর। তো যাওয়ার পথে সারাদিন তো কিছু খাওয়া হয়নি, তাই আপনার দোকানে একটু চা বিস্কুট খেতে এলাম, এক্ষুনি বাস ধরে চলে যাব। তখন আলী চাচা বলে, চিন্তা করবেন না, আপনারা কালকে হাসপাতালে আবার যাবেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলবেন, টাকাটা আমি আপনাদের আমি দেব। বলছে আপনি আমাদের চেনেন না, জানেন না, কি ভরসায়, কি বিশ্বাসে আপনি আমাকে টাকা দেবেন? ওই সব অত কিছু আমি ভাবি না, বুঝলে। আমি ভাবি সবাই আল্লাহর সন্তান, আল্লাহ আমাকে দিয়ে এই কাজটা করাতে চায়, তাই তোমরা আজ আমার দোকানে এসেছো, আমার কাছে বলেছো তোমাদের সমস্যার কথা। তো এইটুকু যদি করতে পারি, ছেলেটার যদি তাতে প্রাণ বাঁচে, তার থেকে ভালো আর কি হবে বলো। তো তোমরা কালকে হাসপাতালে যেও এবং কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে সেই জায়গাটা আর তোমাদের নাম আমাকে বলে যাও, আমি লোক দিয়ে তোমাদের টাকাটা পৌঁছে দেবো। দেখো যেন ভালোভাবে ছেলে অপারেশন ভালো করে হয় এবং ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তখন ওই লোকগুলো নিজেদের মুখ চাওয়াচাই করে বলল, আপনার মতন মহান, আপনার মতন মহৎ আমরা তো আর দ্বিতীয় দেখিনি। আপনি তো খুব বড় মনের মানুষ মশাই, আপনি আমাদের চেনেন না, জানেন না, তারপরেও আমার এই বলছে, আসলে তোমাদের জন্য নয়, তোমার ওই বাচ্চা ছেলেটাকে দেখে আমার খুব খারাপ লাগেছে, বুঝেছো, ওর জন্যই আমি এটা করতে রাজি হয়েছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তো তাদের নাম এবং কোথায় থাকবে সব বললো হাসপাতালের দক্ষিণ দরজায় আমরা থাকবো, আর তাদের নাম বলে ওখান থেকে তারা নিজেদের জায়গায় বাস ধরে চলে যায়। তারপরের দিন সকাল বিকাশ আর নান্টু দুজনেই সাইকেল নিয়ে ওই পথ দিয়েই যখন যাচ্ছে চাচার দোকানের সামনে দিয়ে, তখন চাচা তাদের ডেকে বলে, বাবারা একটা কাজ আমার করে দিতে হবে, খুব দরকারি কাজ, তোমরা ছাড়া আর কাউকে আমি ভরসা করি নে, বুঝলে। তখন বলছে কী কাজ চাচা বলো, যদি আমরা পারি অবশ্যই করব। বলল এই হাসপাতালে যেতে হবে, বড় হাসপাতালে, ওখানে ওই দক্ষিণে যে দরজা আছে, ওখানে একজন স্বামী স্ত্রী আর তাদের বাচ্চা ছেলেকে নিয়ে তারা থাকবে, বুঝলে, আর তাদের নাম এই নাম বলে গিয়েছে, তোমরা গিয়ে আমি কিছু টাকা দিচ্ছি বলে হাতে একটা কাপড়ের পোটলা বিকাশ আর নান্টুর হাতে দেয় এবং বলে যে এই টাকাটা বাবারা তোমাদের ওদের পৌঁছে দিতে হবে, একটু পৌঁছে দাও না, তাহলে বড্ড উপকার হয়। এই কথা শুনে নান্টু আর বিকাশ বলে, ও এই কাজ, হ্যাঁ আমরা সাইকেল নিয়ে, বললো বেলা 10টার আগে পৌঁছে দিতে হবে, কিন্তু পারবে তো বাবা? বললো হ্যাঁ আমরা আগে পৌঁছে দিয়ে তারপরে আমাদের কাজে যাব। বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা যায় সাইকেল নিয়ে এবং হাসপাতালের দক্ষিণে যে দরজাটা ছিল সেখানে গিয়ে প্রচুর মানুষ বসে রয়েছে। তো ওরা কী করেছে, সবাইকে নাম এক এক করে ধরে নাম জিজ্ঞাসা করে আসল লোকের কাছে পৌঁছে গেছে। তো সেখানে গিয়ে ওই কাপড়ের পুটলিটা তাদের হাতে দেয় এবং ফিরে আসে।
আর যখন দেয় তখন ওই স্বামী স্ত্রী অনেক অনেক আশীর্বাদ করে তাদের, মানে বাবারা তোমরা খুব উপকার করলে, আর যে যে এটা যিনি পাঠিয়েছেন তাকে ভগবান ভালো রাখুক, তাকে ভগবান অনেক অনেক সুস্থ রাখুন, আমাদের আমাদের আশীর্বাদ, আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছক, উনি যেন খুব ভালো থাকেন, এটা ওনাকে বলে দিও। উনি আমাদের রাজ্যে উপকার করলেন, এই উপকার নিজের লোকও করে না বাবা, নিজের লোকও করে না, বলে খুব আশীর্বাদ করলেন। এবং তারা বিকাশ আর নান্টু নিজের কলেজে বেরিয়ে গেল ওখান থেকে। এর থেকে কি প্রমাণ হয় বলুন তো? ওই দম্পতি কিন্তু, ওই স্বামী স্ত্রী, ওরা হিন্দু ছিল, তো মুসলিম বলে কোনো জাতপাতের বিচার কিন্তু আলী চাচা করতো না কোনো দিনই, কোনো মানুষকে তিনি ছোট করে দেখতেন না, সব মানুষই তার কাছে আল্লাহর দান, এত উদার মনের মানুষ ছিল। তো ওই আলী চাচার দোকানে একদিন বিকাশ আর নান্টু দুজনে, দুই বন্ধুতে কোচিন থেকে ফিরতে একটু রাত হয়ে গেছে, 9টা প্রায় বাজে। তো ওরা বললো চল আলী চাচার দোকানে চা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব, একটু আড্ডা মেরে তারপর বাড়ি যাব। তো যেই কথা সেই কাজ, দুজনে মিলে গিয়ে আলী চাচার দোকানে ঢুকলো। আলী চাচা কিন্তু দোকানে ছিল না। বললো বাবা, আলী চাচা চায়ের দোকান কি চায়ের এখানে নেই, তাহলে কোথায় গেল? এই এদিক ওদিক চোখ ঘোরাতে গিয়ে দেখছে পাশে যে ছোট্ট ঘরটা ছিল, ওই ঘরটার ভিতরে উল্টো দিক করে, ঘরটা একটু আলো ছায়া আবছায়া মতো, আলী চাচা উল্টো দিক করে মেঝেতে বসে মাটি খুঁড়ে একটা গর্ত করে তারপরে সেখানে কি একটা মন্ত্র উচ্চারণ করে ফু দিতে লাগলো, দিয়ে তারপরে আবার মাটি চাপা দিয়ে উঠে এলো। তো এই সমস্ত ঘটনাটা বিকাশ আর নান্টু দেখে তাদের মনে প্রশ্ন জাগলো, ওটা কী করছে আলী চাচা, জিজ্ঞাসা করতে হবে তো। তো আলী চাচা যখন উঠে এলো বাইরে, তখন এসে বলল, বাচ্চারা তোমরা তো আজ অনেক রাত করে ফেললে, আমার তো দোকান বন্ধ করার সময় হয়ে এলো, তা এত রাত করলে কেন, একটু আগে আসতে পারো না? বলছে হ্যাঁ একটু রাত হয়ে গেল আলী চাচা, কিন্তু তুমি ওটা কি করলে গো ঘরের ভেতরে গর্ত করে? তো এই কথাটা আলী চাচা এড়িয়ে গিয়ে বলল, নাও তাড়াতাড়ি চা খাও আজকের মতো, আমি দোকান বন্ধ করব, তোমরা ওটো দেখি চা খেয়ে তাড়াতাড়ি, বলে তাদের 2 কাপ চা করে দেয়। আর তখন বিকাশ আর নান্টু বলো না তুমি কি করছিলে? বলো না আজ অনেক রাত হয়ে গেছে, ওইসব কথা এখন বলতে নেই, রাতের বেলা এখন আমার ওইসব কথা বলবো না, পরে শুনো। তো বিকাশ আর নান্টু আর জোর করলো না, কি জানি কি কথা হবে, তো ওরা চা খেয়ে বাড়ি চলে গেল। তো এই যে বিষয়টা, এটা বিকাশের মনে বেশি ছাপ ফেলেছিল, সে খুব আগ্রহী হয়ে উঠল ওটা করেটা কি ওটা জানার জন্য। তো বারবারই মনে ভাবতো আজ যাব, আজ জিজ্ঞাসা করব, কাল জিজ্ঞাসা করব, কিন্তু ভিড় থাকায়, মানে চায়ের দোকানে ভিড় থাকায় ওটা জিজ্ঞাসা করা হতো না চাচাকে। তো আবার বর্ষাকাল, বৃষ্টি, সব জায়গায় জল জমা হয়েছে চারিদিকে। তো এরই মধ্যে সবাই নিজের কাজে বেরিয়েছে, আলী চাচার দোকানও খোলা, রোজগার যেরকম খোলা থাকে সেরকমই খোলা। কিন্তু আলী চাচা একদিন রাত্রেবেলা আবার ওই রকম ঘরের মধ্যে ওই কাজ করছে, ঠিক সেই সময় অনেক রাত হয়ে গেছে বিকাশ আর নান্টুর ফিরতে। তো বললো, দেখ আজকে এমনি বৃষ্টির দিন, হ্যাঁ, তারপরে আলী চাচার দোকানে চা যদি একটু না খাওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু দিনটা একেবারে পুরোটাই মাটি হয়ে যাবে, যার শেষ ভালো তার সব ভালো, চল দুজনে একটু আলী চাচার দোকানে যাই, গিয়ে একটু আড্ডা মেরে আসি, আর আলী চাচা সারাদিন কী করলো একটু জেনে আসি, আর একটু চা খেয়ে আসি, কি বলিস? তো এই কথা শুনে নান্টু বললো, হ্যাঁ চল।
বিকাশ তো মনে মনে ভেবেই রেখেছে আজকে আলী চাচাকে ছাড়বো না, দুদিন বেরিয়ে গেছে, আজকে কিন্তু আলী চাচাকে আমি ওটা জিজ্ঞাসা করেই ছাড়ব। তো দোকানে গেছে, দোকানে গিয়ে বসেছে, বসে দেখছে আলী চাচা ওখানে নেই। তখন বুঝতে পেরেছে কোথায় আছে, পাশের ঘরটার দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে হ্যাঁ আলী চাচা ওখানেই বসে আছে, সেই উল্টো দিক করে মুখ করে বসে গর্ত খুঁড়ছে। গর্ত খুঁড়ে সেখানে কী সব বলল, 3বার বলে তারপর জল নিয়ে এই মাটি চাপা দিয়ে আবার উঠে চলে এলো। তো এইটা দেখে বিকাশ আজকে একদম চেপে ধরেছে আলী চাচাকে, যে তোমাকে আজকে বলতেই হবে, বলো তুমি ওটা কি করছো। তো আলী চাচা বলছে দেখো বাবারা, এইসব কথা রাতের বেলা বলতে নেই, শুনতেও নেই, বুঝলে? এইসব তোমরা বিশ্বাস করবে না, তোমরা পড়াশোনা জানা সব আজকালকার ছেলে পেলে, তোমরা পড়াশোনা করো, তোমরা এইসব বিশ্বাস করবে না আমি বললে। তো এইসব এখন তো বলবোই না আমি, আর কি হবে এইসব শুনে, তোমরা তো বিশ্বাস করবে না। তখন বিকাশ বলে বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা, আগে তো তুমি বলো ঘটনাটা কি। বলছে না না, এই রাতের বেলা বাপু আমি ওইসব নাম মুখে উচ্চারণ করতে পারবো না, ওইসব আমি বলতে টলতে পারবো নি। তোমরা কালকে এসো, কালকে সকাল সকাল একটু এসো, কালকে নয় বলবো, ওখানে ফাঁকা থাকলে কালকে বলবো। তো এই কথা শুনে বিকাশ আর নান্টু কি আর অজ্ঞতা, চলে যেতে হবে বাড়িতে, না চাচা বলবে না যখন, অনেক করে অনুরোধ বিরোধ রিকোয়েস্ট করার পরে যখন বলছে না, তখন ওরা বাড়ি চলে গেছে। তো বাড়ি চলে যেতে আলী চাচা ঝাঁপ বন্ধ করে দিয়ে ঘরে শুয়ে পড়েছে। তার পরের দিন সন্ধেবেলায় বিকাশ ঠিক করে রেখেছে আজ সন্ধেবেলার দিকে যাব। সন্ধেবেলায় তো আর বলতে পারবে না, রাত হয়ে গেছে, হ্যাঁ রাতের বেলা আমি বলবো না, আজকে সন্ধে যাব, গিয়ে আলী চাচাকে চেপে ধরবো, আর ওই ঘটনা আমি শুনবো কী ঘটনাটা, তো ব্যাপারটা কি করে আলী চাচা। তো এই ভেবে সন্ধেবেলায় সাইকেলটা বের করে গেছে নান্টুর বাড়ি, নান্টুকে ডেকেছে, ডেকে বলছে চল তো আলী চাচার দোকানে চ। বলছে এই সন্ধ্যেবেলায়? বলছে হ্যাঁ আজকে আড্ডা সন্ধ্যেবেলায় জমবে, চল আলী চাচার দোকানে চল, কাজ আছে। বলছে আমার একটু কাজ ছিল, আচ্ছা চল তুই যখন বলছিস একটু ঘুরেই আসি। বলছে চল না, ওই ঘটনাটা বলবে বলেছিল না, কি করে আলী চাচা। বলছে তোর যত সব, যা খুশি করছে করুক না, তোর সব কিছু জানার দরকার কী রে। বলছে না না আমার খুব কৌতূহল হচ্ছে বুঝলি, আমি কিছুতেই রাত্রেবেলা ভালো করে ঘুমাতেও পারিনি, ওটা করেটা কী বুড়ো, আমরা তো সেটাই জানতে যাব না, চল 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 খুব মজা হবে, চল জেনে আসি ব্যাপারটা কী। তো ওকে জোর করে, এক প্রকার জোর করে নিয়েই দুজনে মিলে সাইকেল চালিয়ে আলী চাচার দোকানে এসে হাজির। আলী চাচা তখন চা, যেরকম চা খদ্দেরদের দিয়েছে, বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল, ফাঁকা ছিল। তো 2টো খদ্দের বসেছিল, আর বিকাশ আর নান্টু গিয়ে উপস্থিত। তখন বলছে আলী চাচা আমরা কিন্তু এসে গেছি, আজ কিন্তু তোমার ওই রহস্য উপর থেকে পর্দা না সরিয়ে আমরা কোথাও নড়ছি না, আমাদের বলতে হবে কিন্তু তুমি কি করো। তখন আলী চাচা মুখে হাত দিয়ে চুপ চুপ চুপ, এখন এইসব কথা বলো না, 2জন খদ্দের রয়েছে, ওরা চলে যাক, ফাঁকা হোক একটু, তারপরে তোমাদের বলবো ওখানে। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তো 2টো খদ্দের চা টা খেয়ে চলে যাওয়ার পর দোকান প্রায় ফাঁকা, একদমই ফাঁকা। তখন আলী চাচা বলতে বসলো কি করে। তখন আলী চাচা বলছে দেখো আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা এইসব নিয়েই বেঁচে আছি বুঝলে, কিন্তু তোমরা আজকালকার পড়াশোনা জানার ছেলে, আমার কথা শুনে তোমাদের তো বিশ্বাস হবে না বাপু, তাও বলি তোমরা যখন এত জোর করছো। আমরা বাংলাদেশে থাকতাম, তো বাংলাদেশে আমরা 4 ভাই আর মা বাবা, এই 5-6 জনের সংসার ছিল। তো বাবা হঠাৎ করে মারা যায়, আমাদের প্রচুর বিঘে বিঘে জমি ছিল, খাওয়া পড়ার কোনো অসুবিধা ছিল না,
কিন্তু হঠাৎই ওখানে একটা গণ্ডগোল হয়ে, আমি তখন অনেক ছোট ছিলাম, বাংলাদেশে যখন ছিলাম। তো কি ঘটনাটা ঠিক মনে করে বলতে পারবো না, তবে হঠাৎ করে শুনলাম সব বাংলাদেশিদের নাকি তাড়িয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে। তো সেই জন্য আমরা কি করলাম, ওখান থেকে এক কাপড়ে সব মা, ভাই, 4 ভাই, বাবা মারা গিয়েছিল, তো মা 4 ভাইকে নিয়ে এদেশে পালিয়ে আসি। তো এদেশে তো আমাদের কিছু ছিল না, তো খেতে তো হবে। তো 4 ভাই, আরও 3 ভাই যারা ছিল তারা আমার থেকে অনেক বড়, তো তারা যে যার মতন কাজ খুঁজে নিয়ে কাজ করে খেতে থাকলো, আর মা আর আমি থাকতাম। মা আমাকে নিয়ে থাকতো, মা লোকের বাড়ি কাজ খুঁজে নিল, এইভাবেই আমাকে বড় করছিল। তো একদিন বড় মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করেই মনে হলো যেন আমার ঘাড়ের কাছে কে একটা ঠান্ডা হাত যেন আমার ঘাড়টা ধরে পিছন দিকে টানছে। আর তার এত জোরে সেই টান আমি অনুভব করছি, এত জোরে টানটা লাগছে আমার শরীরে যে আমার চোখ মুখ উল্টে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুখ থেকে গাঁজা বেরিয়ে আমি প্রায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাই। আর চারিদিকে কেমন উথুলি পাথুলি হাওয়া, শুধু হাওয়া হচ্ছে চারিদিকে। এই দেখে আমার মা তো বুঝতে পেরেছে কিছু একটা, বুঝতে পেরে ওই বড় মসজিদে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে দেখায়, যে মৌলভী সাহেব ছিল তাকে দেখায়। দেখানোর পর মৌলভী সাহেব বলে যে ওকে একটা খুব বাজে জিনের পাল্লায় পড়েছে, নজর পড়েছে ওর ওপরে, তো ওকে বাঁচানো তো খুব দুষ্কর। তো তখন মা খুব কান্নাকাটি করে এইসব শুনে, যে আপনিই পারেন মৌলভী সাহেব, আপনি দয়া করুন একটু, আপনি দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওই মৌলভী সাহেবের অনেক গুণ ছিল, অনেক কিছু উনি জানতেন। তো সেই সময় মৌলভী সাহেব বলে ঠিক আছে, 3 দিন পরে এসো, আজকে তো কিছু হবে না, আজকে আমি কিছু করতে পারবো না, এই ওর জন্য একটা তাবিজ বানাতে হবে, আর সেই তাবিজের জন্য অনেক অনেক কিছু দরকার, অনেক এমন জিনিসের দরকার যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। তো সেগুলো আমি জোগাড় করে তাবিজটা বানাই, এবং তুমি 3 দিন পরে এসো, তখন আমি বলে দেবো কী কী করতে হবে। তবে এই 3 দিন ওকে খুব সাবধানে রাখবে, বুঝলে। আর এই জিন এত খারাপ যে তোমার ছেলে যদি প্রাণে বেঁচেও যায়, যে ওকে সাহায্য করবে তাকে কিন্তু ওই জিন ছাড়বে না। তখন মা তো হাঁ করে মৌলভী সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে বুঝতে পারছো তাহলে কতটা বিপদের মধ্যে তুমি রয়েছো, এবং তোমার উপকার যদি আমি করি তাহলে আমিও রয়েছি। তো সেই জন্য বলছি একটু সাবধানে থেকো, ছেলেকে সাবধানে রেখো, রাতে বিরেতে বাইরে বেরোতে দিও না একা একা, হ্যাঁ, আর সাবধানে রেখো। এ কথা শুনে মা তো আমাকে নিয়ে বাড়ি চলে যায়। 3 দিন পর মা যখন মসজিদে যায়, গিয়ে শোনে বড় মৌলভী আসেননি, যে ছোট মৌলভী ছিল সেই ছোট মৌলভী সাহেব বলল যে বড় মৌলভী সাহেব তো মারা গেছেন, আজকে সকালবেলায় খবর এসেছে। তো এই শুনে তো মা হাউ হাউ করে কাঁদছে, তাহলে আমার ছেলের কি হবে। বলছে আরে বাপু, অত কেঁদো না, তোমার ছেলের জন্য এই তাবিজটা দিয়ে গিয়েছে, আমাকে আগেই দিয়ে গিয়েছিল, আর একটা মন্ত্র দিয়ে গেছে। এই যে এখানে এই মন্ত্রটা লেখা আছে, এই মন্ত্র যেখানে ও যতদিন বাঁচবে, যেখানে থাকবে, সেখানেই ঘরের ভেতরে গর্ত খুঁড়তে হবে প্রতিদিন রাতের বেলায় এই কাজটা করতে হবে, শোয়ার আগে। তো গর্ত খুঁড়তে হবে, এবং গর্ত খুঁড়ে এই মন্ত্র 3 বার ফু দিয়ে বলতে হবে, 3 বার ফু দিতে হবে,
তারপরে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে। এটাই হলো কাজ। আর এই তাবিজটা যেন কোনো দিন হাতছাড়া না করে। এইটা করলে তোমার ছেলের আর কোনো বিপদ থাকবে না এবং সারা জীবনই ভালো কাটবে, ভালো থাকবে। এই কথা শুনে মা তো তাবিজ আমার গলায় পরিয়ে দিয়েছে। এই দেখো, সেই তাবিজ এখনও আমার গলায় রয়েছে, আর আমি ওই কাজটাই করি, ওই জন্যই করি। এই কথা শুনে বিকাশ তো হো হো করে হেসে অস্থির, বলল, তুমি এইসব কী সব বলছো আলী চাচা? এইসব কি বিশ্বাসযোগ্য? তোমার হয়তো কোনো অসুখ হয়েছিল সেই সময়, তোমার হয়তো শরীর খারাপ হয়েছিল বা কোনো অসুখের লক্ষণ দেখা দিয়েছিল, সেই জন্য তুমি ডাক্তারের কাছে না গিয়ে তুমি গিয়েছো মৌলভী সাহেবের কাছে। এইসব তাবিজ কবজ, এইসব জিন জিন্নাত, এইসব কী বলছো? এইসব আবার হয় নাকি? তখন আলী চাচা বলল, আমি বলেছিলাম তোমরা বিশ্বাস করবে না, তাও তুমি জোর করলে, তাই আমি বললাম। তো শুনে ওরা বাড়ি চলে যায় সেদিনের মতন, আর আলী চাচাও দোকান বন্ধ করে ঘরে চলে যায়। তো এরপর এইভাবেই দিন কাটতে থাকে এবং বহু বছর পরে যখন এই বিকাশ আর নান্টু বড় হয়ে গিয়েছে, তখন অনেকটা কলেজ লাইফ পার করে তাদের আরও পড়াশোনা উচ্চশিক্ষা করে যখন অনেক বড় হয়ে গিয়েছে, চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তখন আর নিত্য নিয়মিত আলী চাচার দোকানে যাওয়া হতো না। মাঝে মধ্যে যেত, কিন্তু সবসময় যাওয়া হয়ে উঠতো না। নান্টুর সঙ্গেও সেরকম যোগাযোগ ছিল না। বড় হয়ে গেলে যা হয়, যে যার কাজে ব্যস্ত। নান্টু একটা ব্যবসা খুলে বসেছে ওই গ্রামেই। তো বিকাশ কিন্তু এদিক ওদিক সব জায়গায় ইন্টারভিউ দিতে চলে যায়, কখনো দিল্লি, কখনো মুম্বাই, কখনো উড়িষ্যা, এইসব জায়গায় ইন্টারভিউ দিতে চলে যায় চাকরির জন্য। তো একবার ইন্টারভিউ দিতে ব্যাঙ্গালোরে গেছে, বহুদিন কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইন্টারভিউ দিতে হয়, তো তাই সবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখা সম্ভবও হয় না। তো ব্যাঙ্গালোরে ইন্টারভিউ দিতে গেছে। যে কোম্পানিটায় ইন্টারভিউ দিতে গেছে সেই কোম্পানিটা খুব বড় কোম্পানি। ওখানে চাকরি হয়ে গেলে ওর জীবন মানে একদম খুব ভালোভাবে সেটেল হয়ে যাবে। তো সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়েছে। তো ইন্টারভিউ বোর্ড যেটা বসেছিল সেখানে ওর সিলেকশন হয়নি, কিন্তু ওকে একেবারে নিরাশ করেনি, কারণ ওর সিলেকশনটা বললো, আমরা 2 দিন পরে জানাবো, এখনই তোমার সিলেকশন করছি না, আমরা 2 দিন পরে তোমাকে খবরটা দিচ্ছি যে তুমি সিলেক্টেড কি না। তো এই শুনেও বাড়ি চলে আসে। বাড়ি এসে বাড়ি মানে হোটেলে এসে খাওয়া দাওয়া করে এবং শুয়ে পড়ে। তার 2 দিন পরে ফোন আসে যে তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি সিলেক্টেড, কিন্তু তোমার যে বায়োডাটা এবং আরও যে সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত কাগজপত্র তোমাকে কালকে 10টার মধ্যে অফিসে এসে জমা করতে হবে। সকাল 10টার মধ্যে কালকে অফিসে এসে জমা করে দিতে হবে, আর কালই কিন্তু লাস্ট ডেট। হ্যাঁ, তো এই কথা তাকে জানানো হয়। তো সেই মতো রাত্রেবেলায় সমস্ত কিছু একটা ফাইলের মধ্যে সব ঢুকিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সব রেডি করে রাখে, যাতে সকালবেলায় দেরি না হয়ে যায়। তো খুব সকাল উঠে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে কিছু ব্রেকফাস্ট খেয়ে ও বেরিয়ে পড়েছে ওই কোম্পানিতে যাওয়ার জন্য। তো দুটো অটো পাল্টে তারপরে যেতে হয়। একটা অটো করে কিছু দূর যাওয়ার পরে আর একটা অটোতে উঠে তারপরে ওই কোম্পানির ওখানে গিয়ে পৌঁছানো যায়, ওই অফিসে গিয়ে। তো প্রথম অটোটা তো ঠিকঠাক মানে জ্যামের মধ্যে ঠিকঠাক যায়নি, কারণ প্রচুর জ্যাম ছিল, প্রচুর রাস্তায় ভিড় ছিল। সেক্ষেত্রে যেতে বেশ খানিকটা সময় বেশি লেগে যায় প্রথম অটোটায় যে জার্নিটা ছিল সেটাতে। তো এর টেনশন বাড়ছে, কারণ সকাল 10টার মধ্যে জমা করতে বলেছে।
সময় এগিয়ে যাচ্ছে, আর এই টেনশানে প্রচণ্ড টেনশান হচ্ছে, খুব স্ট্রেসও হচ্ছে। এইসব টেনশান করতে করতে যখন দ্বিতীয় অটোটায় উঠেছে, তাড়াহুড়ো করে টাকা মিটিয়ে প্রথম অটোটা থেকে যখন দ্বিতীয় অটোটায় উঠেছে, তখন ওর হাত থেকে কখন ফাইলটা পড়ে গেছে ও খেয়াল করেনি। তো ও তাড়াতাড়ি করে দ্বিতীয় অটোটা যখন পৌঁছে দিয়েছে অফিসে, গিয়ে যখন পৌঁছেছে তখন দরজার সামনে গিয়ে দেখছে ওর হাত তো খালি, মানে হাতে শুধু ছাতা আছে আর ফাইলটা হারিয়ে গেছে। তখন তো ওর মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতন ভাবছে কী করলাম, এটা আমি কোথায় ফেললাম, সেটা কিছুতেই মনে করতে পারছে না। তো যাই হোক, তাড়াতাড়ি গিয়ে যারা রিসেপশনে বসেছিল তাদের বললো, আমি একটু বড় সাহেবের সঙ্গে দেখা করতে চাই, আমাকে প্লিজ একটু ব্যবস্থা করে দিন। তো ওই কমিটিতে, ইন্টারভিউ কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে একজনের নাম বলল যে ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। তো সেখানে গেল, ওনার সঙ্গে দেখা করে ওর সমস্যাটা বলল যে এরকম আমি নিয়ে আসছিলাম, তো আমার পেপারসগুলো রাস্তায় কোথাও পড়ে গিয়েছে, আমি টেনশনের মধ্যে খুব ছিলাম, আমি এই অ্যাক্সিডেন্টটা আমার সঙ্গে হয়ে গিয়েছে, আপনারা যদি প্লিজ দয়া করে আমাকে আর একটা সপ্তাহ সময় দেন, আমি বাড়ি থেকে জিনিসগুলো কুরিয়ার করে আনিয়ে নেব, আপনাদের পেপারস আমি এক সপ্তাহের মধ্যে সাবমিট করে দেবো, প্লিজ একটু দয়া করুন আমাকে। তখন ওরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে বললো, না, এক সপ্তাহ তো সময় দেওয়া যাবে না, তোমাকে কালকের দিনটা সময় দিতে পারি। কালকের দিনটা সময় দিলাম, কালকে বেলা 10টার মধ্যে যদি তুমি সমস্ত কিছু জোগাড় করে এনে জমা দিতে পারো, তাহলে চাকরিটা তোমার হচ্ছে, আর না হলে চাকরিটা তোমার হচ্ছে না। তো এই কথা শুনে তো হতাশ হয়ে অনেক রিকোয়েস্ট করার পরেও যখন মানলো না, তখন আর কিছু করার নেই, কারণ ওদের উপরে তো কিছু করা যাবে না। তো ও হতাশ নিরাশ হয়ে বাড়ি ফিরলো না, ও ওই জায়গায় গেল যে জায়গায় দ্বিতীয় অটোটায় উঠেছিল। ওই পুরো রাস্তা ও 2বার 3বার ধরে বারবার করে খুঁজেই যাচ্ছে যে কোথায় পড়েছে ফাইলটা। সবাইকে, যে দোকানপাট ছিল সবাইকে জিজ্ঞাসা করছে, এখানে কিছু ফাইল পড়ে থাকতে দেখেছেন, এখানে কিছু দেখেছেন? সে কেউ বলছে, না, আমরা তো খেয়াল করিনি, আমরা তো দেখিনি। ও কোথাও খুঁজে পায় না। 2-3 বার ও অফিস থেকে ওই যেখানে দ্বিতীয় অটোটা উঠেছিল সেই পর্যন্ত পুরো রাস্তাটা ও 2-3 বার ধরে খুঁজেছে, ভালো করে খুঁজেছে, কিন্তু কিছুতেই ওই ফাইল আর পায়নি। তো সারাদিনে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আর হতাশ নিরাশ তো ছিলই, তো ওই হয়ে হোটেলে ফেরে, এবং হোটেলে ফিরে ও এত ক্লান্ত ছিল যে বিছানায় বসার সাথে সাথেই গাটা এলিয়ে দেয় বিছানা, এবং একটু তন্দ্রা মতন চলে আসে। তখন কটা বাজে? বিকেল 4:30 বাজে। ওর ফিরতে বিকেল 4:30 বেজে গিয়েছিল। তো শুয়ে পড়ে, সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত। শুয়ে পড়ে হঠাৎ করে একটা কী শব্দে ওর ঘুমটা ভেঙে যায়। তো ঘুম চোখে ঘুম ভর্তি, আর ঘরটা সন্ধে হয়ে এসেছে, ঘরটা আলো আর ছায়া এই দুটোর যে আলো ছায়ার আবছায়া মতন, ঘরের মধ্যে আলো আঁধারি খেলছে। তো তার মধ্যে দেখছে একটা ছায়া মূর্তি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। তো ও বলছে, কে? তখন, কে আপনি? তখন দেখছে দরজাটা থেকে একটু এগিয়ে এসেছে, ওর খাটের একটু সামনে, খাটের দিকে এগিয়ে এসেছে। এগিয়ে আসতে দেখছে, আরে, এ তো আলি চাচা। তখন বলছে, আলি চাচা, তুমি এখানে কি করে এলে এত দূরে? তখন আলি চাচা সেই এক মুখ হাসি নিয়ে বলল, এলুম, আসতে হলো, তোমার জন্য এলুম। তো বলছে, আমার জন্যে? বলছে, হ্যাঁ, তোমার জন্য। বলে বলল, এইসব দরকারি কাগজপত্র কেউ হারায়, এদিক ওদিক ফেলে, একটু সাবধান হতে পারো না? একটু সাবধানী হও আজকে থেকে। এইভাবে হুটোপাটা করে
আর কাজ করো না, বুঝলে, বলে একটা ফাইল, একটা কী যেন একটা ফাইল নয়, কী যেন একটা ও দেখলো, ঘুমের মধ্যে দেখছে তো, ঘুমের চোখে ঠিক খেয়াল করতে পারলো না, কী যেন একটা ওর খাটের পাশে যে টেবিলটা ছিল সেই টেবিলের উপরে রেখে দিল। রেখে দিয়ে বললো, তাহলে আজকে আসি, ভালো থেকো, হ্যাঁ, খুব ভালো থেকো, আমি তাহলে আসি, বলে আলী চাচা চলে গেল। ও অবাক হয়ে দেখলো আলী চাচা চলে যাচ্ছে, ও কিছু বলতে পারলো না। তারপরেই হঠাৎ করে একটা জোর আওয়াজে ওর ঘুমটা সম্পূর্ণ ভেঙে গেল। শুনলো, বাবু আলোটা কি জ্বালিয়ে দেবো, আপনার চা এনেছি। দরজায় দেখলো একটা বেয়ারা দাঁড়িয়ে রয়েছে, হোটেলেরই বেয়ারা। তখন বলল, হ্যাঁ আলোটা জ্বালিয়ে দাও। তো আলোটা জ্বালিয়ে দেওয়ার পরে তো মনে মনে ভাবলো, আমি কি স্বপ্ন দেখলাম, আলী চাচা এখানে কি করে আসবে। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে দেখছে একটা ফোন বাজছে, ওর ফোনটা বাজছে। তো তার আগে ও অফিস থেকে এসে ও সঙ্গে সঙ্গে ওর বাড়িতে ফোন করেছিল, যাতে কাগজগুলো আবার রেডি করে ওকে কুরিয়ার করে দেয় ওর বাবা, কারণ অন্য কোম্পানিতে তো আবার ইন্টারভিউ দিতে হবে না, এই কোম্পানিটা তো হলো না, তো সেই জন্য কুরিয়ার করে দিতে বলে তারপরেই ও ঘুমিয়েছিল। তো এখন আলো জ্বলা ওঠার পর ও মনে মনে ভাবছে যে আমি কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, এইসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে ওঠে। তো ফোনটা বেজে উঠতে দেখছে ওর গ্রাম থেকে ফোন করছে নান্টু। তো ও ফোনটা সঙ্গে সঙ্গে ধরেছে, ফোনটা ধরে বলছে, কিরে কেমন আছিস, অনেক দিন পর, বাবা তুই তো কোনো খবরাখবরই দিস না, খবরও রাখিস না। তখন নান্টু ওদিক থেকে বলছে, কি খবর রাখবো বল, তুই তো আর এখানে থাকিস না, তুই তো এই গ্রামে খুবই কম আসা যাওয়া করিস, কারোরই খবর রাখিস না, আর আমারও ব্যস্ত হয়ে গেছি একটু এই ব্যবসার করে, সময় হয় না, যাকে তোকে একটা খবর দেওয়ার ছিল তাই ফোন করলাম। তখন বলছে, হ্যাঁ তাই, আচ্ছা তুই একটা কথা বল তো, আলী চাচা কেমন আছে রে। তখন বলছে, হঠাৎ করে তুই এই কথা জিজ্ঞেস করছিস, বলছে না তুই বল না আলী চাচা কেমন আছে। তখন বলছে, ওই কথা জানানোর জন্যই তো আমি তোকে ফোনটা করেছি। বলছে মানে, বলছে আলী চাচা কালকে রাত্রে মারা গেছে। বলছে, কী বলছিস তুই, আলী চাচা মারা গেছে মানে, আলী চাচাকে যে আমি এক্ষুনি দেখলাম আমার ঘরে এসেছে। বলছে, তুই ভুল দেখেছিস, আলী চাচা কালকে রাত্রে মারা গেছে, এই খবরটা তোকে তো খুব ভালোবাসতো, সেই জন্য তোকে এই কথাটা জানানোর জন্যই ফোনটা করলাম, তোর জানা দরকার, তাই মনে হলো, তাই ফোন করলাম। বলছো, সত্যি খুব ভালো ছিল রে মানুষটা, বলে দু একটা কথা বলে ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দেওয়ার পরে সে উঠে গিয়ে দেখছে, বিছানা থেকে উঠে গিয়ে দেখছে যে মনটা খারাপ হয়ে যায়। খুবই ভালোবাসতো আলী চাচাকে, আলী চাচাও ওদের ভীষণ ভালোবাসতো, সেই ছোটোবেলা থেকে মনে পড়ে যায় সেই সব কথা। মানুষটা এত ভালো ছিল যে মন খারাপ হওয়ারই কথা, তবে বহুদিন যোগাযোগ নেই, সেই জন্য খবর রাখতে পারেনি, নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য, তাও মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। তো হঠাৎ করে ফোনটা রেখে খাট থেকে নেমেই তার চোখ যায় টেবিলের দিকে চোখ যেতে দৌড়ে গিয়ে দেখে, আরে এটা তো আমার সেই হারিয়ে যাওয়া ফাইলটা, এটা এখানে কি করে এলো। তখন হঠাৎ করে মনে পড়ে, ও হো, আলী চাচা এসে এই ফাইলটা দিয়ে গেল না, হ্যাঁ আমি তো স্পষ্ট দেখলাম টেবিলের উপরে এটা রাখলো, আর আমাকে বলেও গেল এইসব কাগজপত্র, দরকারি কাগজপত্র যেখানে সেখানে ফেলে আসতে হয়। আমি তো বুঝতে পারছি না, কালকে রাতে যদি আলী চাচা মারা গিয়ে থাকে তাহলে আজকে কে এসেছিল। এই কথা ভেবেই তার সারা শরীরে শিহরণ জাগে এবং মনে মনে ভাবে যে আমি একদিন বিশ্বাস করতাম না, আজ আমি নিজের স্বচক্ষে দেখলাম যখন আলী চাচাকে, সত্যি মৃত্যুর পরে অস্তিত্ব থাকে, কিছু তো থাকে, না হলে এই মানুষটার
আমাকে এইভাবে সাহায্য করে যেত না। আর সে এত ভালো মানুষ ছিল যে মৃত্যুর পরেও তার এই স্বভাবটা সে হারিয়ে ফেলেনি। এই স্বভাব অনুযায়ী সে তার কাজটা করেছে এবং আমাকে এত দূরে এসে সে সাহায্য করে গেছে। আমার দুঃসময়ে আমার এই কষ্টের সময়, আমার এই খারাপ সময়ে আলী চাচাই আমার উপকারে আসলো। একথা সত্যি আমি জীবনে কোনো দিনও ভুলবো না। সেদিন থেকে বিকাশও বিশ্বাস করতে শুরু করলো যে মৃত্যু শেষ কথা নয়, তারপরেও এমন অনেক কিছুর অস্তিত্ব থেকে যায়